মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের সাথে জড়িত থাকার দায়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলের এই উদ্যোগ দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে কি ভূমিকা রাখবে এবং এই বিষয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। আপনি তো জানেন যে আমাদের দীর্ঘদিন মালয়েশিয়ার যে শ্রমবাজার, আমাদের সেকেন্ড লার্জেস্ট শ্রমবাজার, সেটা বন্ধ ছিল। তো বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর আসলে মালয়েশিয়া সফরের পরে একটি ঘোষণা এসেছে, সেটি আবার চালু হবে। কিন্তু অতীতে আসলে মালয়েশিয়ার এই শ্রমবাজারে আসলে সিন্ডিকেট এবং অর্থ পাচার, আত্মসাৎ এগুলো বিষয়ের কারণে শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। তো এখন এই যে উদ্যোগগুলো যে নিচ্ছে, এই উদ্যোগগুলো আসলে সেই ভাবমূর্তিটাকে কতটুকু আসলে রিকভার করবে বলে আপনি মনে করেন? মালয়েশিয়ার শ্রমবাজারের যে সংকট সেটা আসলে বহুমাত্রিক এবং সেটার কোনো অংশ বাংলাদেশে, কোনো অংশ মালয়েশিয়াতে। তো সেই ক্ষেত্রে এখানে সম্মিলিত একটা প্রচেষ্টা দরকার, অথবা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে একটা সমন্বয় ঘটানো দরকার। আসল দিক থেকে আমরা বলতে পারি যে যে প্রধানমন্ত্রী যখন সাক্ষাৎ হয়েছে তাদের আলাপে এসছে, এবং বিশেষ করে তাদের যে যৌথ বিবৃতি সেখানে আছে যে এটাকে আবার খোলা এবং এখানে যে জটগুলো আছে, যে দুর্নীতি আছে সেগুলো দূর করার ব্যাপারে উভয়ই সম্মত। এখন দেখার বিষয় যে সেটা আসলে তো হঠাৎ করে হবে না, কারণ এই জটিলতাটা অনেকদিন ধরে তৈরি হয়েছে। এটাকে মুক্ত করতে হলে আস্তে আস্তে জটগুলো খুলতে হবে এবং বহুমাত্রিক ভাবে উদ্যোগটা নিতে হবে। তো আপনি যেটা বললেন, আমরা সংবাদে যেটা দেখলাম, এখানে একটু ভাবার বিষয় আছে যে এটা আসলে কতটা কার্যকরী হবে, অন্তত এই যে লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে সেটির ব্যাপারে। তো সংবাদ মাধ্যমেই এসছে যে এখানে, যেটা আমরা আগে থেকেই জানি, যে 100 রিক্রুটিং এজেন্সি এই তথাকথিত সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। মূলত এটার একটা কিন্তু আমরা জানি যে মালয়েশিয়া থেকেই এটার এক ধরনের প্রেসক্রিপশন ছিল, অর্থাৎ যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত মালয়েশিয়ার দিক থেকে সরকারিভাবে প্রতিনিধিত্ব করে এবং সেখানে যারা এই শ্রমবাজারের ব্যবস্থাপনার সাথে যুক্ত তারাই অনুমোদনের প্রক্রিয়াটা করেছিল। প্রথমে অল্প কিছু সংখ্যক এবং তারপরে 25টি, এবং 25টি থেকে 25টির মাধ্যমে আরো কিছু যেখানে লটারির মাধ্যমে বিবেচনা হবে। যেখানে এই 100টি এজেন্সির যে সিন্ডিকেটের কথা বলা হয়, এটি এক ধরনের এটা নিয়ন্ত্রক মালয়েশিয়াতে, তার মধ্যে প্রবাসী বাংলাদেশিও আছে, আবার মালয়েশিয়ার যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত সরকারি বা বেসরকারি ভাবে তারাও আছে। কাজে আমাদের এখানে কোনো আইনি প্রক্রিয়ায় অথবা কোন রকম প্রশাসনিক প্রক্রিয়ায় পুরো এই জটটা খুলবে না। যেটা হতে পারে যে এখানে এটা একটা ওয়ার্নিং এর মতো, বিশেষ করে যেহেতু কিছু হাই প্রোফাইল ব্যক্তি বা অতীত সরকারের হাই প্রোফাইল ব্যক্তিদের নামে যে এজেন্সিগুলো আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু একটা জটিলতা রয়ে গেছে যে যে মামলাটা হয়েছিল সেটা হচ্ছে বিশেষ করে এই 24শে জুলাইয়ের পট পরিবর্তনের পরে বা কাছাকাছি সময় যে মামলাটা হয়েছে, যেটা এখনো চলমান, সেটা হচ্ছে মানব পাচারের। এখন এখানে যেটা আপনি বললেন যে অর্থ পাচার বা এখানে এই প্রক্রিয়ার মধ্যে গরমিল আছে যাদেরকে বিদেশে পাঠানো হয়েছে, মানব পাচার আইনের যেসব ধারা আছে সেটাতে খুব সুস্পষ্টভাবে কিন্তু বলা মুশকিল যে এখানে মানব পাচার আন্তর্জাতিক যে পরিভাষা তার সাথে পুরো মেলে না। কাজে এই আইনি প্রক্রিয়া দিয়ে অন্তত যাদের বিরুদ্ধে করা হয়েছে তারা যদি এখানে আপিল করে, এখানে হ্যারাস করা হচ্ছে অথবা এটা শুধুমাত্র তাদেরকে হেনস্থা করার জন্যই এই মামলা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এটা প্রমাণ করা একটু কঠিন হয়ে পড়বে যে মানব পাচারের ঠিক কি কি খাতগুলো। যেমন বলা হয় মানব পাচারের ক্ষেত্রে যে বলপূর্বক একজন ব্যক্তিকে যদি কোনো কাজে বাধ্য করা হয়, নিয়ে যাওয়া হয় সেটা। এখন যারা এখানে বিদেশে যান তারা প্রতারিত হলেও এখানে বলা যাবে না যে তারা বলপূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কাজে মানব পাচারের যে ধারা সেটার সাথে মালয়েশিয়াতে শ্রমবাজারের যে প্রক্রিয়া এটাকে মেলানো কঠিন। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখলাম যে একটা প্রশাসনিক ভাবে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন মামলা চলমান আছে, এখানে আদালতের একটা ভূমিকা আছে, কিন্তু আদালতের ভূমিকার বাইরে এখানে আমরা দেখছি যে যে আইনটি আছে অভিবাসনের ক্ষেত্রে, শ্রম অভিবাসনের জন্য,
সেই আইনের ধারা বলে মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রপ্রধানেরও অনুমোদন আছে। ভালো কথা, কিন্তু আইনি প্রক্রিয়াটা তাহলে কি হবে, যেটা আদালতের মাধ্যমে এটার একটা সুরাহা হওয়ার কথা। তো তাহলে সেখানে কিন্তু কিছুটা আদালতের ক্ষেত্রে এখানে কি সেটাকে অবমাননা করা হচ্ছে, নাকি আদালতের পাশাপাশি, কারণ আদালতের যে মামলাটা সেটা হচ্ছে মানব পাচারের মামলায়, আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেই ধারার বলে এই প্রজ্ঞাপন জারি করেছে সেটা হচ্ছে অভিবাসনের জন্য অন্য আরেকটি আইনের মাধ্যমে। কাজেই এই প্রশাসনিক সিদ্ধান্ত সরকার নিতেই পারে, কিন্তু আইনের প্রক্রিয়ায় যদি যাদের বিরুদ্ধে এটা করা হয়েছে, এবং বিশেষ করে তার মধ্যে শুধুমাত্র বিগত রাজনৈতিক সরকারের সাথে প্রভাবশালী ব্যক্তি যারা তা না, এমনিকি ব্যবসায়ী মহলে যারা প্রভাবশালী বাংলাদেশে সেরকম ব্যক্তিরা আছেন। আপনি যেটি বললেন যে আসলে প্রভাবশালী, আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর স্বয়ং যে এজেন্সি সেটা এটার সাথে জড়িত ছিল। এছাড়া আরো দুইজন যে সংসদ সদস্য তাদেরও যে এজেন্সি সেটা, তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। জাতীয় পার্টিরও দু একজন সদস্য এবং খোদ বাইরার যে নেতৃস্থানীয় যে নেতা তাদেরও এজেন্সিগুলো এই সিন্ডিকেটে যুক্ত ছিল। জনশক্তির বিষয়টি কি পুরোটি কি রাজনীতিকরণ হয়ে গিয়েছিল? হ্যাঁ, এবং এখনো সেই রাজনৈতিকরণের মুক্ত কিন্তু আমরা হতে দেখিনি। যেমন ধরা যাক, আপনি বাইরের কথা বললেন, রিক্রুটিং এজেন্সিদের যে সংগঠন সেটি কিন্তু এখন সক্রিয় না। সেখানে বিবদমান বিভিন্ন পক্ষ রয়েছে এবং সেখানে রাজনৈতিক কারণেই বিভিন্ন বিভক্তি রয়েছে। তারা কিন্তু এখন প্রতিনিধিত্বশীল জায়গায় এই সংগঠনটি এখন নেই। বাইরের এখন যারাই কথা বলেন তারা বলেন যে তারা বাইরের প্রাক্তন কোন একটা দায়িত্বে তারা ছিলেন তাদের নির্বাহী কমিটির। কাজেই সংগঠন হিসেবে বা প্রতিনিধিত্বশীল জায়গা থেকে যেই রিক্রুটিং এজেন্সির মালিকই কথা বলুক, তারা কিন্তু সংগঠনকে প্রতিনিধিত্ব করতে পারছেন না। এক, আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমরা যদি সিস্টেম ঠিক না করে একটা একটা করে কাটা তুলতে চাই, তাহলে কিন্তু সেখানে আবার নতুন কাটা গজাবে এবং সেখানে কাটার রং পরিবর্তন হতে পারে। অর্থাৎ এই যে আপনি রাজনীতিকরণের কথা বললেন, এমন কোনো প্রমাণক নেই যে এটাকে রাজনীতি মুক্ত করা হচ্ছে। ঠিক আছে, এবং এটা আমরা অলরেডি ইনফর্মালি জানতে পারি যে এই প্রক্রিয়ার মধ্যে বর্তমান সরকারের প্রভাবশালী যেসব ব্যবসায়ী রয়েছেন অথবা সরকারের সাথে এক ধরনের তাদের যোগাযোগগুলো রয়েছে, এরকম প্রভাবশালী ব্যবসায়ীরা আবার এই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চাচ্ছেন। এটা আমি নিজেও জানি যে যারা এখন অনেক বেশি সিন্ডিকেটের প্রসঙ্গে কথা বলেন যে সিন্ডিকেটটাকে ভাঙতে হবে বা এটার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া উচিত, তারা কেউ কেউ আছেন যে যারা এই 100 এজেন্সির বাইরে ছিলেন। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তারা কি এখান থেকে বেনিফিটেড হতে চান, নাকি তারা সত্যিকার অর্থে চান যে এই প্রক্রিয়াটাকে দুর্নীতিমুক্ত করা হোক। এবং আমি আবারও ফিরে আসছি যে বাংলাদেশের আইনি প্রক্রিয়া দিয়ে দুই দেশের মধ্যে যে সংকট সেটা সমাধান সম্ভব নয়। আমি যেমন বলছিলাম যে মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশি কেউ কেউ আছেন যারা সেখানকার নাগরিক, কিন্তু তারা অরিজিনালি বাংলাদেশ থেকে গেছেন। তাদের যেই প্রভাবের বলয়টা মালয়েশিয়াতে রয়েছে, সেই ব্যাপারে কিন্তু আমাদের সরকারের কাছ থেকে কোনো কিছু আমরা শুনতে পাচ্ছি না। আমি আবারও ফিরে আসছি, যৌথ বিবৃতিতে যে বলা হয়েছে যে উভয় সরকার একটা ভূমিকা রাখবেন, সেইটাকে তারা কতটুকু করছেন। এবং সাম্প্রতিককালে কিন্তু গত কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাদের সংসদে এই প্রসঙ্গে কথা বলেছেন যে এটাকে সমাধানের দিকে যেতে হবে। কিন্তু এটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিষয় না, আমাদের এখানে এটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে নয়। প্রভাবশালী যে বলয় মালয়েশিয়াতে এবং এখানে, এইটাকে আমূলে উৎপাটন করতে হবে। এই রিক্রুটিং এজেন্সিদেরকে তাদের লাইসেন্স প্রত্যাহার করার মধ্যে দিয়ে এই দুর্নীতির যে জট সেটা কিন্তু পুরোপুরি খুলবে না। এখানে অন্য সুবিধা ভোগীরা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আপনি যেটি বললেন যে 100 এজেন্সির একটি সিন্ডিকেট ছিল, তো আমরা তো দেখলাম যে 49টির প্রত্যাহার করা হয়েছে। তাহলে কি বাকিগুলো কি বহাল তবিয়তে রয়ে গেল? সেটা সরকার বলতে পারবে, এবং সেই জন্য আমি বলছি যে এখানে এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে আমরা দেখছি। কাজে সেই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিতেই পারে, তাদের এখতিয়ারের মধ্যে আছে। বিশেষ করে যেহেতু যে আইনটি সেটির মানে ধারক এবং সেটাকে নিয়ে কাজ করার জায়গাটা এই মন্ত্রণালয়টা সেটার ব্যাপারে নিয়োজিত। কাজে সেই ধারা বলে তারা এই প্রজ্ঞাপনটা জারি করতেই পারে। কিন্তু কিসের ভিত্তিতে এদেরকে বাতিল করা হচ্ছে এবং অন্যদের করা হচ্ছে না, এটা কিন্তু আমরা সরকারের বাইরে যাওয়া আছে তা আমরা এখনো জানি না। সেটা হয়তো সরকারের কাছে সেটার ব্যাখ্যাটা থাকবে।
এমনি এই কিন্তু প্রক্রিয়াটাকে আপনি জটিলতা কিভাবে দেখছেন, এই যে বাতিল করার এই প্রক্রিয়াটাকে? আমি এটাকে দেখছি যে পুরো যে জটের থেকে একটা জায়গায় খোলার চেষ্টা, কিন্তু এই একটি জট খুলতে গেলে অন্য আরেক জায়গায় একটা জট লাগবে। এটা একটা আংশিক এবং খুব ক্ষণস্থায়ী একটা সমাধান বলে মনে হচ্ছে। কোন দিকে জটটা লাগতে পারে আবার? মালয়েশিয়ার দিকে, কারণ মালয়েশিয়ার ওখানে যারা প্রভাবশালী ব্যক্তি আছেন, ওখানে যে দুর্নীতি আছে, যেমন আমাদের এখানে যে মামলা, সেটা দিয়ে তো আমরা মালয়েশিয়া যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। সেখানে যে দুর্নীতি চক্র রয়েছে, শোনা যায় যে সেখানে এমনকি সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যেও সেই দুর্নীতি রয়েছে, যারা এই মালয়েশিয়ায় যে বাংলাদেশের শ্রমবাজার সেইটার সুবিধাভোগী। এই সুবিধাভোগীদের যদি নিয়ন্ত্রণে আনতে হয়, সেইটার ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ মালয়েশিয়ার দিক থেকে আমরা এখনো শুনিনি। আমরা কিন্তু গত কয়েকদিনে এমনও সংবাদ দেখছি যে সেখানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন, অলরেডি সেখানে আছেন, তারা সেখানে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছেন, কারণ তাদের কাগজপত্র ঠিক নেই। তাদেরকে বিভিন্ন সময় প্রতারিত করা হয়েছে বলে তাদের আসল ডকুমেন্টস গুলো নেই। এইটার ব্যাপারে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন আমরা প্রাধান্য দিব, এটা অন রেকর্ড আছে, তিনি মালয়েশিয়ার সংসদে কথা বলেছেন, আমরা প্রাধান্য দেব প্রবাসী যারা অলরেডি মালয়েশিয়াতে আছে এবং যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরকে কিভাবে শ্রমবাজারে সম্পৃক্ত করা যায়। তারপরে আমরা চেষ্টা করব আমাদের এখানে যারা আছে তারা, অন্যান্য যে তাদের দেশিরা আছে তারা শ্রমবাজারে। কাজেই এইটা কিন্তু কিছুটা একটু ভিন্ন কথা আমরা গত কয়েকদিনের মধ্যে শুনতে পেয়েছি। কাজেই আবারও বলছি, লাইসেন্স এটা বাতিল করাটা এটা এক ধরনের দেখে ওয়ার্নিং, কিন্তু এই ওয়ার্নিং শুধু, এটা দিয়ে পুরো জট খুলবে না। পুরো জটটি আমরা যদি খুলতে চাই এবং মালয়েশিয়ার শ্রমবাজারকে যদি আমরা সিন্ডিকেট মুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? মানে বাংলাদেশ সরকারের এবং ওই দিকেও যদি মালয়েশিয়ার কাছে আমরা কি প্রস্তাব রাখতে পারি? এখানে একটু কঠোর কূটনীতির জায়গায় যেতে হবে, একটু শক্ত হাতে মালয়েশিয়ার সাথে বসতে হবে, শুধুমাত্র যৌথ কমিটি না, এই বিষয়ে রিক্রুটিং এজেন্সি যাদেরকে অন্তত সরকার বিশ্বাস করে যে তারা সৎভাবে কাজ করে অথবা এই সিন্ডিকেটের বাইরে ছিল কিন্তু তাদের গ্রহণযোগ্যতা আছে অভিবাসীদের কাছে বা অভিবাসী সেক্টরে, তাদেরকে সহ রিভিউ করা, যে একটা হলো যে বিপক্ষের দুই দেশের যে দ্বিপাক্ষিক যে ডকুমেন্টটা আছে, এটা সমঝোতা স্মারক, চুক্তি না, তো সেই সমঝোতা স্মারক অর্থাৎ সফট এগ্রিমেন্ট, সেটাকে যদি রিভিউ করার প্রয়োজন হয়, সেটা শুধুমাত্র আমলাতান্ত্রিক রিভিউয়ের মাধ্যমে এটার সমাধান হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এর আগে যখন আমাদের এই সংশ্লিষ্ট মন্ত্রী গেছিলেন মালয়েশিয়াতে, সেখানেও আলাপ হয়েছে যে কিছু শর্ত তারা আবার দিয়েছিলেন, যে এই শর্তের ভিত্তিতে নতুনভাবে বাছাই করা যেতে পারে এজেন্সিগুলো। সরকারের কিন্তু একটা নীতিমালা আছে, ক্লাসিফিকেশন রুল, অর্থাৎ রিক্রুটিং এজেন্সিকে শ্রেণী বিন্যাসের জন্য। এইটা এর আগে বাইরের আপত্তির কারণে সরকার বাস্তবায়ন করতে পারেনি। তাহলে দেখেন যে এর আগে আমরা দেখেছি যে বাইরা বা ব্যবসায়ীরা সরকারকেও চাপের মুখে কোনো কোনো সরকারের নীতিমালা বাস্তবায়ন করতে বাধা দিতে পারে, কিন্তু বর্তমান সরকারের শক্ত একটা অবস্থান থাকতে পারে যে তারা এটা বাস্তবায়ন করবেন এবং সেটার ভিত্তিতে মালয়েশিয়াকে অনুরোধ করবেন যে দেখো, তোমাদের শর্তের বাইরে আমরা আমাদের মতো করেই করছি, তোমাদের শর্তের সাথে কতটুকু মেলানো যায়, এবং সেখানে যেন তাদের বাইরের প্রভাবগুলো না থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুর্নীতি চক্র, এখানে একটা জিরো টলারেন্স যৌথভাবে করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া এবং বাংলাদেশের, গোয়েন্দা সংস্থা বাংলাদেশের এবং মালয়েশিয়ার, বিভিন্ন অন্যান্য যে সরকারি দপ্তরগুলো আছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছে, এদের একটা সমন্বিত উদ্যোগ দরকার, এবং সেটার জন্য আমাদের দুই প্রধানমন্ত্রীর যে যৌথ বিবৃতি, সেটাই একটা জায়গা হতে পারে যে ওইটার ভিত্তিতে আমরা এটা সমাধানের জায়গায় যেতে চাই। এখন আমরা যেটা শুনছি পিস মিল, কখনো ওখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অথবা তাদের শ্রম বিষয়ক মন্ত্রী দু একটা বক্তব্য দিচ্ছেন, আমাদের এখানে যে একটা বক্তব্য দেওয়া হচ্ছে, এটাতে পুরো শ্রমবাজারটা উন্মুক্ত হবে না, আর যদি হয়ও আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা যদি এখানে দুর্নীতি মুক্ত এই প্রক্রিয়াটাকে না করতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।